আমার বয়স যখন ১৩ বছর, তখন কোনো একটা সময়ে আমার সতীত্ব নষ্ট হয়ে যায়, তাও আমার নিজের মামাতো ভাইয়ের জন্য। আমি গ্রামের মেয়ে। মামা আর মামির সাথে রিহান এসেছে আমাদের গ্রামে। ওর বয়স ১৭ হবে। ওর সাথে আগে থেকে তেমন কথা বা খেলাধুলা বা বাহিরে যাওয়া এমন কিছু হতো না। মামা মামির সামনেই যেতাম না, লজ্জা লাগতো অনেক। এর জন্য মা অনেক বকা দিয়েছে, তবুও যেতাম না। প্রায় অনেক দিনে রেহান ভাইয়ারা গ্রামে থাকবে বলে এবার এসেছে। আনুমানিকভাবে বলা যায় দেখে ১ মাস তো থাকবেই। কিছুদিন হলো রিহান ভাইয়া আমায় ডাক দেয়, খোঁজ করে, টুকটাক কথা বলে, কি করি কেমন আছি জিজ্ঞেস করে। আমি ছোট্টবেলা থেকে অনেক সুন্দর ছিলাম, শরীরের গ্রোথ ছিল বেশি, বয়স কম হলেও দেখতে অনেক বড় মনে হতো। মামা মামি তো ভাবে আমার বয়স প্রায় ১৬ কিংবা ১৭ হবে। সেদিন আব্বুকে বলছিল, তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, তাহলে তো বিয়ের সময় হয়েই গেছে। রিহান ভাইয়াও বসে আছে ও আমিও বসে আছি। এই কয়েকদিনে ভাইয়ার সাথে অনেকটা মিশে গেছি। অনেক ঘোরাঘুরি, আড্ডা সব কিছুই দিতাম আমরা দুজন মিলে। মামা মামি আর আমার বাবা মা ঠিক করলো ছুটিতে তারা সবাই বাহিরে ঘুরতে যাবে। একটা সুন্দর জায়গা দেখে পিকনিকে যাবে বলে সবাই ঠিক করলো। সেদিন সকালবেলা থেকে সেজেগুজে সবাই রেডি। রিহান ভাইয়া একটা পাঞ্জাবি পরেছিল কালো রঙের, আর আমি পরেছিলাম একটা শাড়ি। অনেক দিনের ইচ্ছে ছিল কোথাও ঘুরতে গেলে শাড়ি পরে যাব। আমার হুড়াহুড়িতে আম্মুও রাজি হলো। তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্য নিয়ে। আমরা ৬ জন মানুষ ছিলাম, গাড়িতে ৫টা সিট। এখন কিভাবে যাব? আব্বু বলল, এখানে আশেপাশে কোনো গাড়ি নেই, এটাতেই যেতে হবে কষ্ট করে। কি করব, উপায় নেই। রিহান ভাইয়া আমার দিকে তাকিয়ে আমাকে এক নজরে দেখে যাচ্ছে, চোখ সরানো তো দূরের কথা। আমি গাড়িতে উঠে বসতেই আমার পাশে হুট করে রিহান ভাইয়া বসে পড়ল। গাড়ি ছোট, এমনিতে জায়গা কম, অনেক অল্প জায়গা নিয়ে আমরা বসে আছি। রিহান ভাইয়া এখনো তাকিয়ে আছে আমার দিকে এক নজরে, মাঝে মাঝে মুচকি হাসি দিচ্ছে। গাড়ি ছোট্ট হওয়ার কারণে ভাইয়ার কোলে উঠে গিয়েছি এমন অবস্থা প্রায়। কি করব, আমার পাশে মামা মামি, আব্বু আম্মু, জায়গা নেই। ভাইয়ার দিকে ছাড়া যাওয়ার উপায় খুঁজে পেলাম না। রাস্তা তেমন একটা ভালো ছিল না, গ্রামের রাস্তা। গাড়ি এই দিকে ওই দিকে দুলে দুলে চলছে। রিহান ভাইয়া চুপ করে বসে আছে। হঠাৎ অনুভব করলাম আমার কোমরের কাছে কে যেন হাত দিয়ে আলতো করে চাপ দিচ্ছে। আমি নড়ে চড়ে উঠলাম আর রিহান ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া ভয় পেয়ে উঠল এমন মনে হলো, কিন্তু আমি কিছু বললাম না, হয়তো ভুলে হাত চলে গেছে। এরপর কিছু সময় যেতে আবারও একই কাজ করলো। আমি আব্বু বলে ডাক দিতেই আব্বু আমার দিকে তাকিয়ে বলল, কি রে, এত জোরে গাড়ির মধ্যে চিৎকার করলি কেন? কি হয়েছে তোর? এই কথা শুনে রিহান ভাইয়া একটু ভয় পেয়ে বলল, কি রে, তুই কি ব্যথা পেলি কোথাও? আচ্ছা আমি সরে বসি, এইদিকে তুই একটু সোজা হয়ে বসে পড়। গাড়ি দেখতে দেখতে সেই জায়গায় চলে আসলো। অনেক সুন্দর জায়গা। মামা মামি একসাথে ঘুরছে, আব্বু আম্মু চলে গেছে নদীর পাড়ে। রিহান ভাইয়া বলতেছে, কি রে, সবাই তো চলে গেল, এখন গাড়ির মধ্যে কি হয়েছিল, এইভাবে চিৎকার করলি কেন? আসলে ভাইয়া, মানে কি মানে করছিস, বল কি হয়েছে তোর? আমার কোমরে হাতের ছোঁয়া পেয়েছি। হ্যাঁ তো কি হয়েছে? না মানে আমি আব্বুকে ডাক দিয়েছিলাম, কারণ হলো মামির শাড়ির আঁচলটা গাড়ির চাকার কাছে ছিল তাই। কিন্তু আপনি এমন কথা কেন বললেন বুঝলাম না তো। ও, এই কারণ তাহলে। তারপর মনে মনে বলল, উফ, ভয় পেয়ে গিয়েছিলাম। এটাই কারণ ছিল। ভাইয়া আমাকে দেখে কেমন যেন অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। হঠাৎ আম্মু আসলো, বলল, কি রে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? চল, অনেক সময় হলো, এখন যেতে হবে বাড়িতে, সন্ধ্যা নেমে আসলো প্রায়। বাসায় চলে এসে সবাই অনেক ক্লান্ত, সবাই সবার রুমে চলে গিয়েছে। আমি আমার রুমে আসতেই দরজা অফ করে কাপড় পাল্টাবো বলে বসে আছি। হঠাৎ আম্মু ডাক দিয়ে বলে, আজকে খাবার রান্না হবে না, বাহিরে থেকে কিছু নিয়ে আসতে। রাত হয়ে গেলে একা আমি যেতে ভয় পাচ্ছিলাম। সেই সময় আব্বুও ক্লান্ত ছিল।
আমি আম্মুকে বললাম, রিহান ভাইয়াকে পাঠিয়ে দাও। আম্মু বলল, রিহান বাবা, একটু বাজারে গিয়ে খাবার নিয়ে আয় তো সবার জন্য। আমি তো বাজার তেমন ভালো করে চিনি না, রাতে গ্রামের রাস্তা কিভাবে যাব? হ্যাঁ, এটাও তো ঠিক। তাহলে একটা কাজ কর, তুই তোর বোনকে নিয়ে যা, ও সব চেনে, ওর সাথে যা, গিয়ে কিনে নিয়ে আয়। রিহান বলল, ঠিক আছে, তাহলে আনতে পারবো, সমস্যা হবে না। আমাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়ে বাজারের দিকে যেতে লাগলো রিহান ভাইয়া। কাপড়টা পাল্টানোর সময়ও পেলাম না, ওইভাবেই চলে গেলাম। যেতে যেতে অনেক সময় কেটে গেল। অনেক কথা বলল ভাইয়া, তার আগের জিএফ ছিল, নানা রকম কথা। বাজার শেষ করে বাসায় এসে রুমে চলে গেলাম। এবার রুমের দরজা আটকানোর কথা মনে ছিল না। রিহান ভাইয়া দরজা ধাক্কা দিয়ে ভিতরে চলে আসলো। আর সেই সময় আমি কাপড় চেঞ্জ করে অন্য একটা ছোট কাপড় পরে বেডে বসে আছি। রিহান ভাইয়া রুমে এসে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। এ যেন এক ভিন গ্রহের প্রাণী। আমাকে দেখে রিহান ভাইয়ার চোখে যেন আর পলকই পড়ছে না। আমি ইশারা করে বলি, কি হয়েছে রিহান ভাইয়া? কোনো সাড়া নেই। আরে রিহান ভাইয়া, কি হলো, তুমি কথা বলছো না কেন? কথা বলবো কিভাবে, তোকে দেখছি। আমাকে দেখার কি আছে? আমি কি এমন যে আমাকে দেখতে হবে? তুই বুঝবি না। যাই হোক, কালকে তোকে আমার আগে জিএফের সম্পর্কে বলেছিলাম না, মনে আছে তোর? হ্যাঁ মনে আছে। কি হলো আবার এটার? আরে কালকে একটু আগে আমাকে মেসেজ দিয়েছিল, আমি রাগ করে আর রিপ্লাই করিনি। আচ্ছা ভালো, অনেক রাত হলো, আমাকে ঘুমাতে হবে। আবার সেই সকালে ভোরবেলায় আম্মুর এসে ডাকাডাকি করতে শুরু করবে, তখন ভালো লাগবে না। এখন যাও, ঘুমিয়ে পড়ো। কিন্তু মামি তো আমাকে এই ঘর দেখিয়ে বলল ওইখানে শুয়ে পড়তে। তাহলে? আরে কি বলছো, এটা আমার রুম, আমি এখানে ঘুমাই, তাহলে তুমি ঘুমাবে কি করে? কেন, তুই মনে হয় অনেক বড় হয়ে গেছিস? তেমন না। আচ্ছা, তাহলে তুমি বিছানাতে ঘুমাও, আমি নিচে ঘুমাবো, ঠিক আছে? রিহান ভাইয়া আমার কথা শুনে আর কিছু বলল না, চুপচাপ ঘুমিয়ে পড়ার জন্য বেডে চলে গেল। পরবর্তী দিন সকালবেলা খুব ভোরে মামা মামি আব্বু আম্মু তাড়াতাড়ি করে আমাদের ডাক দিয়ে বলল, তোদের নানা ভাই অসুস্থ, তাই আমাদের এখন যেতে হবে। তোরা বাসায় থাক আর একটু রান্না করে খেয়ে নে, আমরা বিকেলের আগেই চলে আসব। রিহান ভাইয়া তখন থেকেই এমন খুশি হয়ে যাচ্ছিল যা বোঝানোর মতন ছিল না। সে হয়তো তখন থেকেই পরিকল্পনা করছিল আমার সাথে কিছু একটা করবে। সবাই চলে গেল। আমিও সকালের নাস্তা বানিয়ে আনলাম। টিভি রুমে রিহান ভাইয়া বসে আছে। নাস্তা নিয়ে তার সামনে নিয়ে গিয়ে তাকে বললাম, ভাইয়া নাস্তা করে নেন। রিহান ভাইয়া বলল, কি রে, তুই তো দেখি সকালবেলা জামাই আর বউয়ের মতো করে আমার নাস্তা রেডি করে আনলি। আমি লজ্জা পেয়ে বললাম, এ মানে এমন না ভাইয়া। ভাইয়া খেয়ে নেন তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে যাবে নাস্তা। খাবার শেষ করে ভাইয়া যখন আমার রুমের দিকে আসতেছিল, তখন আমি বেডে বসে একটা গল্পের বই পড়ছিলাম। ভাইয়া এসে বলে, কি রে, আমার ব্যাপারে তোকে তো সব বলেছি, তোকে নিয়ে তো আমায় কিছু বললি না কেন? আসলে ভাইয়া, আমার কেউ কখনো ছিল না আগে, তাই এমন কিছু বলা হয়নি। ভাইয়া বলল, তাহলে ঠিক আছে। আচ্ছা, তোর কি কাউকে ভালো লাগে, বলবি আমাকে? হ্যাঁ লাগে। ভাইয়া অবাক হয়ে বলল, ও আচ্ছা, সেই ভাগ্যবান মানুষটা কে, তাকে কি দেখতে পারি? আসলে আমি মনে মনে রিহান ভাইয়ার ওপর এতদিনে দুর্বল হয়ে গেছি। তাকে না দেখলে যেন আমার একটু অন্যরকম লাগে। সত্যি কথা বলতে, তার সাথে এমন একটা সম্পর্ক হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। আমি ভাইয়াকে বললাম, জানতে পারবেন সময় হলেই, বলে চলে গেলাম কাজ থেকে। দুপুরবেলা হয়ে এলো, গোসল করব, রান্না শেষ করেছি মাত্র। ভাইয়া আমার সাথে কথা শেষ করে সেই যে ঘুমিয়ে পড়েছিল এখন উঠল। আমার রান্না শেষে গোসলে যাব। আমাদের বাড়ি গ্রামে, আগেই বলেছিলাম, তবে গ্রামের বাড়ি হলেও শহরের বাড়ির মতোই ছিল। আমি ওয়াশরুমে চলে গেলাম। যাওয়ার আগে রিহান ভাইকে কোথাও দেখতে পেলাম না। কই গেল ভাইয়া, ভাবতে ভাবতে চলে গেলাম। গোসল করার জন্য মাত্র সব কিছু রেডি করব, এই সময় হুট করে রিহান ভাইয়া রুমে চলে আসলো আর ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে পড়ল।
আমি সব রেডি করব ভেবেছি, হঠাৎ এমন কাহিনী দেখে তাড়াতাড়ি করে বস্ত্র পরতে গিয়ে রিহান ভাইয়া বলল, "কি রে, এখন পরে কি হবে? আমি যা দেখার তো দেখেই নিলাম।" আমি লজ্জা পেয়ে দরজা সজোরে আটকে দিলাম। গোসল শেষ করে ভেজা চুল নিয়ে বাহিরে আসলাম। আয়নার সামনে দাঁড়াতেই রিহান ভাইয়া আমার রুমে ঢুকে পড়ল। বলল, "কি রে, একবার গোসল করলি, এখন তো তোকে আবার গোসল করা লাগবে।" আমি কিছু বুঝে ওঠার আগেই রিহান ভাইয়া আমার সাথে এক প্রকার জোর করেই তার শারীরিক চাহিদা পূরণ করে নিল। আমি অঝরে কান্না করে চলছিলাম আর ভেবে চলছিলাম আমার এতদিনের সতীত্ব আজ বিলীন হয়ে গেল, অন্য কাউকে দিয়ে দিলাম। আমি এই ঘটনা কাকে বলবো? কেউ বিশ্বাস করতে চাইবে না, কারণ রেহান ভাইয়া সবার কাছে অনেক ভালো। দেখতে দেখতে রাত হয়ে গেল। আম্মু বাসায় এলো, সাথে সবাই চলে আসলো। আজকেও সেই দিনের মতোই রিহান ভাইয়া আমার সাথে এক রুমে ঘুমাবে বলেছে। খাওয়া দাওয়া শেষ করে তাই ভয়ে ভয়ে রুমে ঢুকতে লাগলাম। দেখি রিহান ভাইয়া খাটের মধ্যে শুয়ে আছে। আমাকে দেখে বলছে, "কাউকে বললি কিছু আমাদের কথা?" "না ভাইয়া, কাউকে কিচ্ছু বলিনি।" "এই তো ভালো মেয়ে। একটা কথা বলি শোন, তোর সতীত্ব আমি নষ্ট করেছি, এটা সারা জীবন মনে রাখিস। আর একটা কথা শোন, তোর সতীত্ব আমি তোর মামাতো ভাই হিসাবে না, তোর জামাই হিসাবে করেছি।" কথাটা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। আজকে রাতে কোনো রকম কষ্ট করে ঘুমিয়ে কালকে সকালে উঠতে না উঠতেই দেখি বাসায় ফুল দিয়ে নানা রকম জিনিস দিয়ে সাজানো, বাহিরে রান্না চলছে, অনেক আয়োজন। আমি শুধু অবাক হয়েই আছি আর ভাবছি, আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি কিছু হচ্ছে আমার সাথে। ঘর থেকে বাহিরে গিয়ে দেখি অনেক মানুষ বসে আছে, কেউ গান বাজনা, কেউ খেলাধুলা করছে। এ যেন এক বিয়ের আমেজ। হঠাৎ করে একটা ডাক আসলো পিছন থেকে, "কি রে, তুই এখানে কি করিস? তাড়াতাড়ি রেডি হয়ে যা, সময় চলে যাচ্ছে তো।" আমি পিছন ফিরতেই দেখলাম মা আমাকে ডাক দিয়ে এমন কথা বলছে। আমি কিছু বুঝে ওঠার আগেই মা বলল, "আজ তোর বিয়ে।" আমি হতবম্বের মতন দাঁড়িয়ে আছি। কাল পর্যন্ত সব যেন কেমন কেমন ছিল, হঠাৎ আজকে এমন বিয়ে? কি বলে, সবার কি মাথা খারাপ হয়ে গেল নাকি কে জানে। আমাকে নিয়ে যাওয়া হলো একটা মস্ত বড় বউ সাজানোর ঘরে। আমি যেহেতু ছোট ছিলাম তাই একটু বেশি সুন্দর লাগছিল। মিষ্টি বউয়ের মতন আমি সেজেগুজে বাড়ি চলে আসলাম। সাথে ছিল পাড়ার কিছু বন্ধু, কিন্তু এখনো ওরা আমাকে বলেনি আমার বরটাকে। বিয়ের সময় হলো, কাজই চলে আসলো। আমার থেকে সব কিছু নেয়ার পর আমার বরের থেকে নেওয়ার পালা। সেখানে চলে গেল। এখনো আমি জানতে পারলাম না আমার বরটা আসলে কে। এমন হুট করে কি হচ্ছে এসব? সবকিছু শেষ। আজ আমার বাসর রাত। কয়েক বছর আমার মধ্যে এত কিছু কিভাবে মেনে নেব ভাবতে ভাবতে দরজা নাড়ার শব্দ। একটু উঁকি দিয়ে দেখলাম সাদা পাঞ্জাবি, বয়স তেমন না, দেখে মনে হয় এটাই জামাই। কাছে আসতেই আমি চমকে উঠলাম, "রিহান ভাইয়া, তুই এখন আর আমাকে ভাইয়া ডাকিস না, আজ থেকে আমি তোর বর।" "কি বলো?" তোর যে সতীত্বহানি করেছিলাম মনে আছে? এর জন্য তোকে বিয়ে করেছি এমন ভাবিস না কিন্তু আবার। তাহলে কি এমন হলো? আমি তোকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। যেদিন প্রথম গ্রামে আসছিলাম আর তোর মামা মামি আর আব্বু আম্মু সবাই জেনে ফেলেছিল, তাই তো এত সাহস বেড়ে গিয়েছিল। ওরা আগেই ঠিক করেছিল আমাদের বিয়ে দেবে। আজ সেই দিন। আমি অবাক, এখনো মানতে পারছি না। আমি বললাম, "তাহলে রিহান আজকে থেকে আমার ভাই না, আমার বর।" আমিও রিহানকে আগে থেকেই অনেক ভালোবাসতে থাকি, তাই এত কিছু হওয়ার পরেও কাউকে কিছু বলিনি। এত কিছুর পর একটাই কথা, সবাই বিশ্বাসঘাতক হয় না, কেউ কেউ ভালোবাসা দিয়েও জীবন গড়ে দেয়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।